নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল, কিন্তু ওই সময়ের পরিক্রমায় তিনি স্বৈরাচারী পরিণত হয়েছিলেন। এক সময় তিনি ক্ষমতা কুক্ষিগত নয়, ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছেন। ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যেই তিনি সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করেছেন 2011 সালে। আদালতের, উচ্চ আদালতের, আমাদের সুপ্রিম কোর্টের একটা বিভক্ত রায়ের, সংক্ষিপ্ত এবং বিভক্ত রায়ের সেই অজুহাতে, যদিও সেই বিভক্ত রায়ে বলা হয়েছে পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। তো এই বিষয় নিয়ে আমরা সংসদে তেমন কোনো আলাপ হয় নাই, একতরফাভাবে এটা পাশ হয়েছে এবং পাশ হওয়ার পরে এ নিয়ে তেমন একটা কথাবার্তাও হয়নি। তো এই অদমই প্রথম 2013 সালে প্রথম বলেছি যে পঞ্চদশ সংশোধনী যে পাশ হয়েছে সেটা যে লেজিটিমেসি ছিল না, এটার গ্রহণযোগ্যতা ছিল না, এমনকি আইনগত বৈধতাও ছিল না। আমি একটা লেখা লিখেছিলাম 28 অক্টোবর, কোন সংবিধান কার সংবিধান। 2013 সালের 28 অক্টোবরে আমি লেখাটা লিখেছিলাম। এই লেখাতে আমি পরিষ্কারভাবে বলেছি যে শুধু পঞ্চদশ সংশোধনের লেজিটিমেসি নয়, লেজিটিমেসি এই জন্য এতে একতরফাভাবে পাশ করা হয়েছে, জনগণের মতামত নেওয়া হয়নি। সংবিধান তো জনগণের মতামতের প্রতিফলন। এছাড়াও যে সকল বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছিল তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। সর্বোপরি যে একটা বিশেষ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল 15 সদস্যের, এবং তার 12 জনই ছিলেন সরকার দলীয়, যে তারা সর্বসম্মতভাবে তারা সুপারিশ করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান। এইসব উপেক্ষা করে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয় এবং পঞ্চদশ সংশোধনী পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, যার মাধ্যমে যে ক্ষমতা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা হয়। তো এই লক্ষ্যে আমি শুধু এই লেখাই নয়, আরও অনেকগুলো লেখা লিখেছি। আমি অনেকগুলো সংবাদপত্রে লিখেছি, টেলিভিশনে আপনাদেরকেও বলেছি যে শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবিধানিক নয়, যে যেই সরকার গঠিত হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেই সরকার অবৈধ। অর্থাৎ এই যে বয়ান যে শেখ হাসিনার সরকার অবৈধ ছিল, এটা এই যে আপনাদের এই অধমেই প্রথম এটা উপস্থাপন করেছে। এবং তার প্রেক্ষিতে শুধু লেখালেখি নয়, আমি একটা বইও লিখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি। এই সব তথ্য উপাত্ত সংগ্রহ করে, সব যুক্তি, সবকিছু এখানে সংনিষ্ঠিত করে আমি বই লিখেছি। বইটার টাইটেলটা ছিল আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অপরাজনীতি। কিন্তু যেই প্রেক্ষাপটে এটা প্রকাশিত হয়েছে 2023 সালে, আপনারা তো জানেন 2023 সালে কি অবস্থা ছিল, তখন অপরাধ শব্দ বাদ দেওয়া হয়েছে, কিন্তু সবকিছুর ভিতরে আছে যে এই পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ছিল, সরকারও অবৈধ ছিল। এবং এর পরবর্তীতে আমরা ঠিক করেছি যে আমরা আদালতে যাব, আদালতের আশ্রয় নেব। আমরা পঞ্চদশ সংশোধনী যে পাশ হয়েছে সেটা আমরা চ্যালেঞ্জ করব। তো আমি এটা লিড পিটিশনার হয়েছি, আমার সাথে আরো 4 জন ছিলেন। আমরা গত বছর মামলা দাখিল করেছি, গত বছর অগাস্ট মাসে আমরা মামলা দাখিল করেছি। আমাদের লিড লয়ার হলেন যে ডক্টর শরীফ ভুঁইয়া এবং রেদওয়ানুল করিম, উনি সহকারী ছিলেন। ওনারা এটা নিয়ে লড়েছে এবং আমরা এই মাসেই তো রায় হলো, রায় ডিসেম্বরে হয়েছে, পূর্ণাঙ্গ রায় এই মাসে পূর্ণাঙ্গ রায়, লিখিত রায়, সেটা এই মাসে প্রকাশিত হয়েছে। তো আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা রিটটা করেছি এবং আমরা পঞ্চদশ সংশোধনী অবৈধ এই যুক্তিতে করেছি, এটা আদালত আমাদের সাথে একমত হয়েছে। এবং আমাদের এই আইনজীবীরা এবং আমাদের আইনজীবী তিনি যে আর্গুমেন্টগুলো উত্থাপন করেছেন তার ভিত্তিতে একটা বইও প্রকাশিত হয়েছে, রিভলিউশনারি কনস্টিটিউশনালিজম and why it was essential to declare the 15th Amendment unconstitutional, ওনার এই আর্গুমেন্টের ভিত্তিতে। এবং ওনারা এই কাজটা করেছেন একটা অত্যন্ত কি বলে যোগ্যতার সাথে এবং অত্যন্ত সুচারুরূপে
ওনারা এই মামলাটা তুলে ধরেছেন, ওনাদের আর্গুমেন্টগুলো ওনারা কনভিন্সিংলি ওখানে উত্থাপন করেছেন, যার ফলে আদালত আমাদের সাথে একমত হয়েছে, পঞ্চদশ সংশোধনকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। এবং তারা এই কাজটা করেছেন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, মানে বিনা পারিশ্রমিকে, সম্পূর্ণ ভলান্টিয়ার হিসেবে এই কাজটা করেছেন, প্রো বোনো যেটাকে বলে, এই কাজটা সম্পূর্ণ বিনা পারিশ্রমিক করেছেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি আমাদের লিড লয়ার ডক্টর শরীফ ভূঁইয়াকে কথা বলার জন্য আহ্বান করবো। সর্বশেষ অবস্থাটা নিয়ে আপনি যদি একটু বলতেন। আচ্ছা, আমরা এবারে আজকে আপনার মেসেজটা কি স্যার, এটা যদি একটু বলতেন। আজকের মেসেজটা স্যার, আজকে আপনার মেসেজটা কি স্যার এই রিট নিয়ে স্যার? ওই যে ওনারা আরো এই যে রায়টা সম্পর্কে বলবেন এবং আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলবেন। তো আমি সংক্ষেপে এটুকু বলতে পারি, রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবুও আমরা আপিল করব এবং আপিলের কারণ উনি আমাদের লয়ার ডক্টর শরীফ ভূঁইয়া সে ব্যাপারে আপনাদের সাথে কথা বলবেন, উনি আপনাদের সাথে আরো বিস্তারিত এই ব্যাপারে আলাপ করবেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রায়ের ব্যাপারে তো ডক্টর মজুমদার বলেছেন, তো এবং আপনাদের সকলকে প্রথমে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমাদের কথা শোনার জন্য, সেজন্য ধন্যবাদ। এবং আমি ডক্টর মজুমদারকে ধন্যবাদ জানাই এই জিনিসটা আয়োজন করার জন্য। রায় কি হয়েছে এটা উনি বলেছেন, একটা দিক তো রায়ের পঞ্চদশ সংশোধনী উনি যেমনটা বললেন যে মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, কিন্তু পঞ্চদশ সংশোধনী আসলে শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে না, এটা আরো অনেক ব্যাপক। হ্যাঁ, এটাকে তো আমি সংবিধানের একটা পাইকারি পুনর্লিখন এটা বলেছিলাম এবং আদালতে সেটাও বলেছিলাম। এখন পুনর্লিখন নিয়ে এখন অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, কিন্তু আমাদের সবার অনেকের বেশিরভাগ মানুষের অগোচরে কিন্তু 2011 সালে বাংলাদেশের সংবিধানের একটা পাইকারি পুনর্লিখন হয়ে গিয়েছিল। কারণ এই পঞ্চদশ সংশোধনী এটা শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল না, এটাতে রাষ্ট্র কাঠামোকে পুরোপুরিভাবে পরিবর্তন করা হয়েছিল। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকে নষ্ট করে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র গঠন করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী। এবং এই জিনিসগুলো আমরা পঞ্চদশ সংশোধনী মামলায় কোর্টের সামনে আর্গু করেছিলাম, এবং এই আর্গুমেন্টগুলো ডক্টর মজুমদার যে বইটা দেখালেন এখানে আপনারা পাবেন, যে কিভাবে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রিপাবলিকান স্টেট থেকে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। তো এখন রায়ের মাধ্যমে পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো খারাপ দিককে অসাংবিধানিক ঘোষণা করা হয়। এর মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা এবং সংবিধানকে সংশোধন অযোগ্য করার যে ধারা সেটাকে, গণভোটের একটা বিষয় ছিল সেটাকে, তারপরে সাথের একটা সিডিশনের অফেন্স পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটা মত প্রকাশের স্বাধীনতাকে খুবই গুরুতরভাবে খর্ব করেছিল। তো এই সমস্ত অনেকগুলো পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো নেগেটিভ দিককে অসাংবিধানিক ঘোষণা করেছেন। সে কারণে রায়ের ব্যাপারে আমরা সন্তুষ্ট, কারণ এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে একটা বিশাল অর্জন আমি বলবো এই রায়কে। তবে পঞ্চদশ সংশোধনীর আরো অনেকগুলো বিষয় ছিল, এবং একটা বিষয় ছিল যে এই সংশোধনীটা সম্পূর্ণ একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় এটা করা হয়েছিল, এবং সংবিধান সংশোধনের জন্য কতগুলো নিয়ম বলে দেয়া আছে, ওই নিয়মগুলো না ফলো করে এই সংশোধনী করা হয়েছে। এই দিকগুলো রায়ে পুরোপুরি আলোচিত হয়নি এবং পুরোপুরি এই দিকগুলো অ্যাড্রেস করা হয়নি রায়ে। তো সেই দিক থেকে রায়টা ভালো, কিন্তু এটা কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমরা মনে করি। কিছুদিন আগে বোধহয় ওয়েবসাইটে রায়টা বক্তব্যটা শেষ হলো, তারপর আপনারা প্রশ্ন করেন। আসলে রায় এখন বাস্তবায়নের যাওয়ার পর্যায়ে কোন জায়গায় আছে সেটা যদি একটু রায়ের সর্বশেষ অবস্থাটা এবং বাস্তবায়নের পথে যাওয়ার কোন জায়গায় আছে, আচ্ছা বক্তব্যটা শেষ করুন, তারপরে প্রশ্ন করেন। রায় বাস্তবায়ন বলতে এটা যেহেতু একটা সাংবিধানিক সংশোধনীর
সাংবিধানিকতা নিয়ে এটা রায় হওয়ার পরেই রায়টা কার্যকর হয়ে যায়, এটা বাস্তবায়ন করার জন্য আর কোনো পদক্ষেপ নিতে হবে না। কাজেই যখন আদালত পঞ্চদশ সংশোধনীর যে অংশগুলোকে অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত, মাননীয় আদালত, সেই অংশগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে এবং বাতিল হয়ে সেই সংশোধনীর আগের অবস্থায় অটোমেটিক্যালি ফিরে গেছে। কাজেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংক্রান্ত বা 7 ক 7 খ ধারা সংক্রান্ত বিধান পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে গেছে। কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি ফিরে আসেনি এই কারণে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল 2 ভাবে। আপনারা হয়তো অনেকে জানবেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের আপিল বিভাগ একটা রায়ের মাধ্যমে বাতিল করেছিল, ত্রয়োদশ সংশোধনী, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদও বাতিল করেছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। সংসদ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে সেটা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে, কিন্তু আপিল বিভাগের রায়টা এখনো রয়ে গেছে। সেই ত্রয়োদশ সংশোধনী রায়ের ব্যাপারেও ডক্টর মজুমদার পিটিশনার হয়ে একটা রিভিউ দাখিল করেছেন, সেটা এখন আপিল বিভাগে বিচারাধীন আছে। তো ওই মামলার শুনানি শেষে যখন ওই মামলার রায় আমরা আশা করি যখন ডক্টর মজুমদারদের পক্ষে আসবে, তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ফিরে আসবে। তো এটা গেল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার। আর এই পঞ্চদশ সংশোধনী মামলার আমি যেমনটা বলছিলাম, যেমন আদালতের মাননীয় আদালতের পর্যবেক্ষণেও এটা উঠে এসছে যে পঞ্চদশ সংশোধনী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পাশ করা হয়নি। একটা হলো এটার মূল বিষয়গত দিক, যে পঞ্চদশ সংশোধনী যে